বিএনপি আর কোনো সংস্কার আলোচনায় অংশগ্রহণ করবে না। কঠিন, একদম গাঁড় ঘুরিয়ে নেওয়ার সিদ্ধান্ত, মুখ ফুরিয়ে নেওয়ার সিদ্ধান্ত। তারা সকল সংস্কার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। স্থায়ী কমিটির বৈঠকে বিএনপি এই সিদ্ধান্ত নিয়েছে যে বিএনপি আর কোনো সংস্কার আলোচনায় অংশগ্রহণ করবে না এবং পিআর পদ্ধতি নিয়ে তারা তুচ্ছ-তাচ্ছিল্য করে উড়িয়ে দিবে, কারোর কোনো কথা শুনবে না। দায়িত্বশীল দল হিসাবে সবচাইতে বড় দল বা কথিত সবচাইতে বড় দল হিসাবে বিএনপি যে দায়িত্বপূর্ণ দায়িত্বশীলতার আচরণ করার কথা ছিল সেটি তারা করছে না। সেখান থেকে তারা আরও দায়িত্বহীন আচরণ করে সেখান থেকে সরে এসেছেন। স্পষ্টভাবে স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলশ্রুতিতে কি হবে? জুলাই সনদও তারা করবে না, সংস্কার করবে না, কোনো রকম সংবিধান সংস্কারের আলোচনায় তারা অংশগ্রহণ করবে না। স্বাভাবিকভাবে এনসিপি এই ব্যাপারে প্রতিক্রিয়া দেখাবে এবং সেই প্রতিক্রিয়া হবে তির্যক, কঠিন, তারুণ্যদীপ্ত। তাহলে খুব স্বাভাবিকভাবে বিএনপির সাথে তাদের আরও দূরত্ব তৈরি হবে, অর্থাৎ রাজনৈতিক বিভাজন আরও প্রকট আকারে দেখা দিবে বাংলাদেশে। তাহলে বিএনপি সরে গেল, এনসিপি সরে যাবে, জামায়াত সেই সিদ্ধান্তহীনতায় পড়ে থাকবে। আর এই ফলশ্রুতিতে দেশে পা ফেলবে সেই অতীতের মতো আরেক 111 সরকার। এই 111 সরকার থেকে বিএনপি কোনো রকম সুবিধা পাবে না, কারণ 111 সরকার আসলে ওয়াকার দেশ চালাবে ভারতের প্রেসক্রিপশনে, আমেরিকার প্রেসক্রিপশনে এবং চীনের প্রেসক্রিপশনে। এর বাইরে তারা যেতে পারবে না। দেশে বেকারত্ব দেখা দিবে, চরম খারাপ পরিস্থিতি দেখা দিবে। বিএনপির উপরে নেমে আসবে প্রথম অবস্থায় চরম অত্যাচার নির্যাতনের স্টিম রোলার, কারণ সেই অত্যাচার নির্যাতনের স্টিম রোলার বিএনপি কোনোভাবে প্রতিহত করতে পারবে না। কারণ বিএনপি কোনো ডায়নামিক সিদ্ধান্ত নিয়ে কোনো কিছু অর্জন করতে পারে না, যা আমরা অতীতে দেখেছি। তাদের একজন সৎ দেশপ্রেমিক আপসীন নেত্রীকে তারা যে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তাদের ব্যর্থতার কারণে, খালেদা জিয়ার মতো নেত্রীকে তারা মুক্ত করে আনতে পারেনি। তারা সবাই নিজ নিজ স্বার্থে এবং গোপন আদর্শে স্থির ছিল। মির্জা ফখরুল ছিল তার বাম আদর্শে অটল অবিচল, মির্জা আব্বাসেরা ছিল তাদের ব্যবসা বাণিজ্য টিকানোর জন্য, জয়নাল আব্দুল ফারুকীরা ছিল তাদের সম্মান টিকানোর জন্য, ধর্ষণ, প্রেম, পরাকিয়া এইসব নিয়ে পরাস্ত ছিল ডিজিএফআই এর কাছে। স্বাভাবিকভাবে এরা দুর্বল হয়ে গিয়েছে। এত বড় দল তারেক রহমানকে চরম নির্যাতন সহ্য করে বিদেশে চলে যেতে হয়েছে। সেই পরিস্থিতিকে বিএনপি উত্তরণ করাতে পারেনি। উত্তরণ করেছে কারা? এই এনসিপির মাধ্যমে, এনসিপির নেতৃত্বে। বিএনপি জামায়াতের সেখানে অংশগ্রহণ ছিল, জামায়াতের একটি শক্ত রোল সেখানে ছিল। কিন্তু হ্যাঁ, হাসিনা পতনের যে পতাকা সেটা জামায়াত বিএনপি কারোর হাতে ছিল না, সেটা ছিল এনসিপির হাতে। এই এনসিপির কৃতিত্বের কারণেই খালেদা জিয়া আজ মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছেন। তারেক রহমান আজ একজন স্বাভাবিক শাস্তিমুক্ত আসামি, শাস্তিমুক্ত নাগরিক হিসেবে তিনি নিজেকে পরিচয় দিতে পারছেন। এর কৃতিত্ব আপনি এনসিপিকে দিতেই হবে। কিন্তু বিএনপির অতীত ইতিহাস কখনোই বিএনপি কৃতজ্ঞতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না। তবে যখন 111 আসবে, আগের 111 আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে, এবারের 111 কি বিএনপিকে বসাবে? প্রশ্নই আসে না। এই 111 আসলে আমেরিকা তাকে স্বীকৃতি দিবে, কারণ যখন দেখবে যে ইউনূসের সরকার মোটেই ফাংশন করছে না, তখনই ওয়াকার আসবে বা সেনাবাহিনী আসবে, আর সেনাবাহিনী ধীরে ধীরে আরও কলঙ্কিত হবে। সেই পরিস্থিতি থেকে বিএনপি কোনো রকম উত্তরণ করতে পারবে না, কারণ ইতিমধ্যেই বিএনপি দেশে বিদেশে চাঁদাবাজি করে, দেশের বাইরেও তারা চাঁদাবাজি করেছে সংগঠনের নামে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে, আমেরিকা, ইউরোপে। তাদের তালিকা অলরেডি ওয়াকার বা ডিজিএফআইয়ের হাতে পরিষ্কার, তারা করে নিয়েছে কয়েক মাসের মধ্যেই, অনেক আগেই হয়ে গিয়েছে। সেই লিস্ট ধরে ধরে বিএনপির এই লোকদেরকে জেলে পুরিয়ে ফেলবে। তখনই বিএনপির মেরুদণ্ড ভেঙে যাবে, আর বিএনপি কোনো রকম ফাংশন করতে পারবে না। ডক্টর ইউনূস ফাংশন করতে পারছে না, বিএনপিও ফাংশন করতে পারছে না। এরপরে বিএনপি হয়ে যাবে অকেজো। এরপরে আসবে বড় অত্যাচার জামায়াতের উপরে, কারণ জামায়াতের উপর অত্যাচার আছে সবার চাইতে দেরিতে। বড় অত্যাচার আসে, কিন্তু সেটি হয় একটু দেরিতে, কারণ জামায়াতকে একটু একটু হাতে রেখেই বিএনপিকে সাইজ করবে। অনৈক্যের মাধ্যমে, ডিভাইড অ্যান্ড রুলের মাধ্যমে ওয়াকার এই কাজটা করবে। সেখানে থাকবে ভারতের ইন্ধন, আমেরিকার প্রচ্ছন্ন সমর্থন। কারণ আপনারা জানেন তারেক রহমানকে আমেরিকা পছন্দ করে না। সেই 2007 সালে যখন তারেক রহমান বিদেশে চলে যায়, 7 সালে মুসলেকা দিয়ে, তখন কিন্তু আমেরিকার ভিসা তারেক রহমানকে দেয়নি। আমেরিকা তারেক রহমানকে পছন্দ করে না। এরপরে আসবে জামাতের উপরে নির্যাতন। প্রথমে তাদেরকে
মেসাকার করবে, এরপরে প্রস্তাব দিবে তোমরা নাম বদলে ফেলো। আপনারা খুব ভালো করেই জানি জামায়াতের ভিতরে অসংখ্য লোক রয়েছে যারা জামায়াতের নাম বদল করার জন্য গুম গুম করছে ভিতরে, তারা এখন ঘাপটি মেরে আছে। আপনারা কেউ মনে করবেন না জামায়াতের মধ্যে ভারতপন্থী লোক নেই, বিএনপির চাইতে আওয়ামী লীগের চাইতে অনেক কম, কিন্তু এখানেও ডিজিএফআইয়ের পন্থী ভারতপন্থী লোক ঘাপটি মেরে বসে আছে। তখন তারা মাথা ছাড়া দিয়ে উঠবে, তখন ডিজিএফআই প্রস্তাব দিবে একে আমির বানাও, একে সেক্রেটারি বানাও, তখন জামায়াত করতে বাধ্য থাকবে এবং নাম বদলে ফেলবে একটা অংশ। মুজিবুর রহমান মঞ্জু অলরেডি সেই ফাঁদে একবার পা দিয়েছে, নিশ্চয়ই আপনাদের সেই কথা মনে আছে। সেই দিকেই দেশ এগোচ্ছে। এই 111 আর ঠেকানো সম্ভব নয়, কারণ এই দেশের প্রধান সমস্যা হলো নেতৃত্বের সংকট। জামায়াত বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ কয়েক বছর যাবৎ নেতৃত্ব সংকটে ভুগছে। এই একটা আল্লাহ সুযোগ দিয়েছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, কি সে এই সুযোগটি নিতে পারেনি। জাতীয় নেতা হয়ে ওঠার মধ্যে তার যথেষ্ট গাঢ় ছিল, সুযোগ ছিল, কিন্তু বাম কসলাতে গিয়ে, ভারতের তোষামদি করতে গিয়ে, আওয়ামী লীগের সাথে আঁতাত করতে গিয়ে সে তার সেই সুযোগ হারিয়েছে। এবার বিএনপির মহাসচিব, দীর্ঘকালীন মহাসচিব সময় সুযোগ মতো পদত্যাগ করে বসবে, কারণ আরামে আয়েসের দিন কাটানো। জীবনে সে বহু টাকা কামিয়েছে, এক সময় আপনারা বুঝবেন। তাকে সুশীল, প্রচ্ছন্ন, ভদ্র, রুচিশীল রাজনীতিবিদ হিসেবে আমরা প্রশংসা করে আসছি। সে ভদ্র রাজনীতিবিদ, সৎ রাজনীতিবিদ না। পৃথিবীতে বহু মানুষ আসে ভদ্র কিন্তু সৎ নয়, হ্যাঁ, খুব সুন্দরভাবে কথা বলবে কিন্তু করাপশন করবে। আবার অসংখ্য মানুষ আছে অভদ্র কিন্তু সৎ, তির্যক কথা বলবে, কাটসাট কথা বলবে, কথা মাটিতে পড়তে দেবে না, আপনার কথা বলার সাথে সাথে আপনাকে আঘাত করে, গালিও দিতে পারে, কিন্তু অর্থনৈতিকভাবে চরম সৎ, মানে অহেতুক কারোর সাথে অন্যায় করবে না। এরকম মানুষ আছে। ভদ্র এবং সৎ এই দুইটার সমন্বয়ে নেতৃত্বের সংখ্যা খুবই কম। তো সেই পরিস্থিতি থেকে দেশ যাচ্ছে। জামায়াত তখন নাম বদলাতে বাধ্য হবে, নয়তো জামায়াতের রেজিস্ট্রেশন আবার বাতিল হয়ে যাবে। হ্যাঁ, নির্বাচন কমিশনের রেজিস্ট্রেশন আবারও বাতিল হয়ে যেতে পারে। সেই পরিস্থিতির দিকে নিশ্চিতভাবে দেশ আগাচ্ছে। এটার প্রধান সংকট কি জানেন? রাজনৈতিক দলগুলোর দায়িত্বহীন আচরণ করা এবং সঠিক নেতৃত্ব আসলে দেশে না থাকা। নেতা নেই এদেশে। আপনি এনসিপি বলেন, জামায়াত বলেন, একটা জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। আপনি কিভাবে বুঝবেন একটি দেশের নেতৃত্ব খুব ভালো? যখন দেখবেন সেই দেশে ঐক্য রয়েছে, তখন আপনি নিশ্চিত বুঝতে পারবেন এই দেশের নেতৃত্ব অত্যন্ত শক্ত, চমৎকার, ব্যক্তিত্ব সম্পন্ন, আস্থাশীল, সৎ। এটার প্রমাণ হলো মালয়েশিয়া। এত রকম বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি ও ধর্মের বা ট্রাইবাল জাতি উপজাতিতে ভরপুর, প্রায় 61টা জাতি উপজাতি রয়েছে মালয়েশিয়াতে। কিন্তু দেখেন সে মহাতির মোহাম্মদ 22 থেকে 23 বছর যেভাবে নেতৃত্ব দিয়েছেন, একরকম উন্নত দেশের কানায় পৌঁছে দিয়েছেন। ইউরোপের অনেক দেশও মালয়েশিয়ার মতো উন্নত হতে পারেনি। ঠিক একইভাবে আমরা ভেবেছিলাম মহাতিরের বিদায়ের পর এই জাতির বিভক্তি ধীরে ধীরে বেড়ে যাবে, কিন্তু আনোয়ার ইব্রাহিম তার ভালো নেতৃত্ব দিয়ে, ব্যক্তিত্ব দিয়ে, সততা দিয়ে, নেতৃত্বের গুণাবলী দিয়ে তিনি সেই জিনিসটি, ঐক্যটি এখন পর্যন্ত ধরে রাখতে পেরেছেন। এটাই হলো নেতৃত্বের প্রধানতম বৈশিষ্ট্য। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।